আজ থেকে তুমি তুমি বাদ। যদি তুই করে ডাকতে পারিস তাহলেই ক্যাম্পিংয়ে যাব, না হলে যাব না। মেয়েটা প্রথমে ভড়কে গেল, জারার কথা শুনে পরপর জোরে হেসে ফেলল। দুই কিশোরীর খিলখিল শব্দে মুখরিত হলো গ্যালারির মতো সুবিশাল ক্লাসরুমটা। আর সেই হাসির দিকে নির্নিমেষ তাকিয়ে রইল রেজা। মনে মনে ভাবল, আর সে আমার হবে, তাতে যা করতে হয় আমি করব। তুষারের চাদর পেঁচিয়ে সন্ধে নামলো লাল নীল বাতির শহরটায়। কর্মব্যস্ত ম্যানহাটন সিটি প্রস্তুতি নিল একটি দীর্ঘ রাতের। আরশিরও ক্যাম্পিংয়ে যাওয়ার প্রস্তুতি প্রায় শেষ দিকে। দুটো ট্রলি হয়েছে, দুটোই ওর জিনিসপত্রে ঠাসা। মেয়েটা ট্রলি দুটোর দিকে তাকিয়ে গর্বের শ্বাস ফেলল। পরপর এদিক ওদিক চাইলো আর কিছু নেওয়া বাকি আছে নাকি দেখতে। তখনই ওর রুমের সামনে এসে দাঁড়ালো শেহজাদ। দরজার ফ্রেমে হেলান দিয়ে বুকে হাত গুজলো মানুষটা। কপালে ভাঁজ ফেলে জিজ্ঞেস করলো, এতগুলো ট্রলি কিসের জন্য? আরশি নড়ে চড়ে উঠল শেহজাদের কথায়। চোরা চোখে এক পলক। গ্রে ট্রাউজার আর টাইট টি শার্ট পরা লোকটাকে দেখেই উঠে দাঁড়ালো বিছানা ছেড়ে। মিনমিন করে বলল, কালকের ক্যাম্পিংয়ের জন্য। আরশির কথার মধ্যে মানুষটা এগিয়ে এসে বসলো ওর বিছানায়। বালিশ দুটো পাশাপাশি রেখে সেখানে সোজা হয়ে শুয়ে পড়তেই চোখ কপালে উঠল আরশির। মেয়েটা হড়বড়ালো বিভ্রমে। আপনি এখানে কেন শুচ্ছেন? আর আপনি শুলে আমি কোথায় ঘুমাবো? শেহজাদ এক হাত ভেঙে চোখের ওপর রেখেছে কেবল। কেন ফ্লোরে? এই ঠান্ডায় আমি ফ্লোরে ঘুমাবো? মানুষটার ঘুম জড়ানো কণ্ঠ। সেভাবেই বলল, বুঝতেই যখন পারছো তাহলে দাঁড়িয়ে না থেকে লাইট অফ করে চুপচাপ পাশে এসে শুয়ে পড়ো। কাল সকাল সকাল উঠতে হবে আমাদের। তবুও বুকে হাত গুজে দাঁড়িয়ে রইল আরশি। এই জাম্বুবানের তো ভরসা নেই। কি মতলবে হঠাৎ করে পাশে শুতে বলছে কে জানে। ড্রিম লাইটের নরম আলোয় শেহজাদের শক্ত অবয়ব স্পষ্ট। আরশিকে লাইট অফ করতে বলে চোখের ওপর এক হাত ভেঙে দিব্যি শুয়ে আছে মানুষটা। বিছানায় আরামসে দুজন হাত পা ছড়িয়ে ঘুমোতে পারলেও তার ধারে কাছে ঘেঁষল না ও। আলো নিভিয়ে এসে গাঢ় হয়ে দাঁড়িয়ে প্রশ্ন ছুড়ল শেহজাদকে। কি কথা হয়েছিল আজকে আপনার রেজার মধ্যে? লোকটা নিশ্চুপ, কিন্তু উত্তর না পেয়েও থামল না আরশি। বলে গেল একের পর এক। আপনি না আমাকে সহ্য করতে পারেন না, সবসময় না বলেন আমার জন্যই ছোটবেলায় রুষা হারিয়ে গেছে। আমার থেকে না সব সময় দূরত্ব মেনটেন করে চলতে চান আপনি। এমনকি সেদিন তো ছুতেও বারণ করে দিলেন আপনাকে। তাহলে হুটহাট নিজেই এতটা কাছে কেন আসেন? আমার কি প্রমাণ করতে চান এগুলো করে? এবারেও অমনভাবে চোখের ওপর হাত রেখে শুয়ে রইল শেহজাদ। মুখে কুলুপ এঁটেছে যেন। ধৈর্যের বাঁধ ভাঙল আরশির। দুম করে পাশে বসে বুকের কাছটায় থাবা বসালো শেহজাদের। ওভাবেই টেনে তুলল শোয়া থেকে। মুখের সামনে মুখ নিয়ে বলল, আজ হয় আপনি উত্তর দেবেন, নয়তো। নয়তো? কিশোরীর মৃগনয়ন বরাবর তাকিয়ে এতক্ষণে মুখ খুলল লোকটা। নীল চোখের কোটর জুড়ে যেন উথলে পড়ছে প্রহসন। অথচ শেহজাদের প্রতি কত শত অভিযোগ আর অভিমানে টইটুম্বুর ওই ছোট্ট মনটা। সে খেয়াল কি একবারও রেখেছেন উনি? কতই বা বয়স আরশির, আর এই বয়সে কিনা এমন একটা বুড়ো জাম্বুবান জুটল ওর কপালে। তাও যদি বুঝতো, গল্পের নায়কগুলোর মতো একটু আধটু রোমান্স জানে বুড়োটা। তাও তো জানে না, পারে শুধু ওর পিছনে লাগতে। আর বললে না তো, নয়তো কি করবে তুমি? শেহজাদের কথায় ভাবনার বিচ্ছেদ ঘটল মেয়েটার। ভারী শ্বাস মুখে লাগতেই বুঝল কতটা কাছাকাছি ওরা। মানুষটার পাতলা অধৈর্যরা কিঞ্চিত ফাঁক হয়ে আছে কেমন। নীল চোখে আবারও গত রাতের মাদকতা। কেমন আফিমের মতো দেখছে ওর ওষ্ঠপুট। সরু নাকটা ছুঁই ছুঁই ওর নাক বরাবর। ক্রস্ত শেহজাদকে ছেড়ে উঠে দাঁড়ালো আরশি। এলোমেলো পা ফেললো মেঝেতে। ওয়াল ক্যাবিনেট থেকে কমফোর্টার বের করে চুপচাপ গিয়ে শুয়ে পড়লো ডিভানে। মনে মনে ভাবলো, এক ভুল তৃতীয়বার আর করবে না এই আরশি চৌধুরী। মেয়েটাকে ডিভানে শুতে দেখে সরু চোখে তাকালো শেহজাদ। বিরক্তির সমেত কণ্ঠে জিজ্ঞেস করলো,
ওখানে শুয়েছো কেন? বিছানায় শুতে কি সমস্যা? কথাখানা শোনা মাত্রই অন্যদিকে মুখ ঘোরালো আরশি। বলল, সমস্যা আপনি। হয় আমি আমার প্রশ্নের উত্তর পাবো, নয়তো এখানেই ঘুমাবো। এবার আর বিরক্ত নয়, ঠোঁট টিপে হাসতো শেহজাদ। তার মানে অভিমান হয়েছে ম্যাডামের। ইস, যদি একবার দেখতো আরশি সেই হাসি, দুম করে কিল বসিয়ে দিত না পিঠে লোকটার। ভাগ্যিস মেয়েটা উল্টো ঘুরে শুয়ে আছে এখন। মুহূর্তেই হাসি থামালো ও, কণ্ঠে গমগমে ভাবটা এনে ফের বলল, আরুষি, আমি 1 থেকে 3 গুনবো, এর মধ্যে নিজে থেকে বিছানায় না উঠলে কিন্তু। আরশির ভাবখানা এমন যেন শুনছেই না সে কিছু। বেটাকে দিয়ে আজ যদি সত্যিটা স্বীকার করাতে না পারে, তাহলে আর এমন সুযোগ কখনো পাবে না ও। আসবে না তো? আরশি কাট কাট জবাব। না। বেশ। কপালে ভাঁজ পড়ল ওর। বেশ, এত সহজে মেনে নিল জাম্বুটা? একবারও মানানোর চেষ্টাও করলো না ওকে? এত পাষাণ, এত। তক্ষুনি কানে আসলো ভৌতিক কিছু আওয়াজ। প্রথমে মেয়েলি কান্নার করুণ স্বর, তারপর অট্ট হাসি। চোখ খিচে কম্পিউটারের শক্ত করে চেপে ধরল আরশি। তবু যেন অন্ধকার রুমে বেশিক্ষণ টিকে থাকতে পারল না মেয়েটা। ডিভান থেকে উঠে আচমকা দৌড় লাগালো শেহজাদের কোলের মধ্যে। বিছানায় বসে ছোট্ট বাচ্চাদের মতো মুখ লুকালো মানুষটার চওড়া বুকে। কাপা কাপা কণ্ঠে আওড়ালো, প্লিজ বন্ধ করুন ওটা, ভয় লাগে আমার। ছোটবেলা থেকে শুধুমাত্র ভূতে ভয় পায় বলে হরর মুভি দেখা বাদ দিয়েছে ও। রুমে এখনো ড্রিম লাইট জ্বালিয়ে ঘুমায়, পাছে ভূতটুতে সে ঘাড় মটকে দেয় যদি। সেখানে অমন আওয়াজ শোনার পরও জেদ ধরে ডিভানে ঘুমানোর তো প্রশ্নই আসে না আরশির। ধূর্ত হাসলো মানুষটা, আর চোখে দেখলো হাতে থাকা মোবাইলের স্ক্রিন। ইউটিউবে হরর সাউন্ড ইচ্ছে করে বাজিয়েছিল ও। পরপর সেটা বন্ধ করে তাকালো ওর বুকের সাথে মিশে থাকা মেয়েটার দিকে। সে যাদের বিলাতি চোখ জোড়া হাসলো, গোলাপি বিম্ব জুড়েও হাসির রেখা স্পষ্ট। আঙুলগুলো উসখুস করলো আরশির ভয় পাওয়া মুখখানা তুলে দেখতে। অনেকটা সময় এমনভাবে মেয়েটাকে বুকের ভিতর আগলে রাখতে পারলে ভালো হতো না, কিন্তু তার হলো কই। হুট করে আরশি ফোন নিয়ে নিল শেহজাদের হাত থেকে। ভালো করে দেখার আগেই ফের সেটাতে থাবা বসালো শেহজাদ। ছোঁ মেরে নিয়ে সুইচ অফ করলো সাথে সাথে। কিন্তু আরশির শার্লক হোমসের নজর তা এড়ালো না। ঠিক ধরে ফেললো মানুষটা কিছু লুকাচ্ছে। ছোট ছোট চোখ করে বলল, আপনি ইচ্ছে করে ইউটিউবে সব ছেড়েছেন তাই না, যাতে আমি ভয় পেয়ে এসে আপনাকে জড়িয়ে ধরি? শেহজাদ মুখে স্বভাবসুলভ গাম্ভীর্য, ভারী ভারী কণ্ঠ, চোখের পলকে অস্বীকার করে বসলো আরশির আনা অভিযোগ। অন্যদিকে তাকিয়ে বলল, মোটে না, রিলস দেখছিলাম আমি, হুট করে সামনে এসেছে তাই শুনেছো। আর যার ভূতে এত ভয়, তার ঢং করে ডিভানে শোয়ার কি দরকার? বেডে শুলেই পারে। মেয়েটার জ্বলন্ত মেজাজে যেন গ্যাসোলিনের মতো কাজ করলো কথাখানা। খানিকক্ষণ শেহজাদের দিকে তাকিয়ে থেকে দুভেরটা টেনে গায়ে তুলল ও। পরপর কাত হয়ে শুয়ে পড়ল বিছানায়। ঠোঁট টিপে হাসলো মানুষটা। লম্বা শ্বাস ফেলে নিজেও মাথা ছোয়ালো বালিশে। আরশির দিকে ফিরে বলল, আমার দিকে ফিরে শোয়ার জন্য কি ম্যাডামের কাছে অ্যাপ্লিকেশন পাঠাতে হবে? কটমট করতে করতে সোজা হলো আরশি। দাঁতে দাঁত পিষল। মুখে তো আর বলতে পারে না, তাই মনে মনেই তুমুল বেগে বকলো ওই পদের হাড্ডিটাকে। শেহজাদও অমনি বলে উঠল, এই তো গুড গার্ল। আর হ্যাঁ, আরেকটা কথা, ক্যাম্পিংয়ে দুটো ট্রলি নেওয়ার দরকার নেই, একটা হ্যান্ডব্যাগ নিলেই যথেষ্ট। ওখানে তুমি হানিমুনে যাচ্ছ না, স্রেফ ক্যাম্পিংয়ে যাচ্ছ, মাথায় রেখো। বুড়ো জাম্বুবানটা কবে যেন ওর হাতেই না মার্ডার হয়ে যায়। চিত হয়ে এটা ভেবেই ফোঁস করে শ্বাস ফেললো মেয়েটা। কিন্তু চোখ বন্ধ করতে মনে পড়লো একটু আগের কথা, কিভাবে ছুটে এসে ঝাঁপিয়ে পড়েছিল ও জাম্বুবানটার বুকে। ব্যাটা নিশ্চয়ই খুশিতে নেচে কুদে আটখানা হয়েছিল সেই সময়। এই একটা সিক্রেট লুকিয়ে রেখেছিল সবার থেকে, যে ভূতে ভয় পায় ও। তবে জাম্বুবানটা জানলো কি করে খবর? তুষারে মুড়িয়ে রাখা রাতের শহর সরিয়ামালোর অপার্থিব দীপ্তি ছড়াচ্ছে যেন। মানুষের আনাগোনা কমেছে, নির্জনতায় ছেয়ে গেছে চেলসির ব্যস্ত রাস্তা।
বরফের কারণে পিচ্ছিল সেই রাস্তায় মেপে মেপে পা ফেলছে যারা। হড়কে গেলে বিপদ। বিদেশের মাটিতে নিজের পায়ে দাঁড়ানোর আগে গড়াগড়ি খেতে হবে ওকে। এত এত কষ্ট করে এখানে আসার উদ্দেশ্য কি শুধু গ্রাজুয়েশন কমপ্লিট করা? না, যারার গন্তব্য ভিন্ন। ওর মা বাবার কথাও জানে না, কিন্তু বুঝ হওয়ার পর থেকে এটুকু জেনেছে এই পুরো পৃথিবীতে বাকিদের মতো ওর নিজের পরিবার আছে। সে যেমন আজ এতগুলো বছর ধরে তাদেরকে খুঁজে বেড়াচ্ছে, তারাও কি যারাকে খুঁজছে না? অবশ্যই খুঁজছে। সবারই বেঁচে থাকার কোনো না কোনো লক্ষ্য থাকে। যারাও হয়তো এই কারণেই বেঁচে আছে। নিজের পরিবারকে খুঁজে বের করার এক অদম্য ইচ্ছাই হয়তো 2 বছরের সেই শিশুটিকে মরতে দেয়নি। এসব ভাবতে ভাবতেই চোখের কোটর ভিজল ওর। দুম করে 2 ফোঁটা নোনা পানি টুপটাপ গড়িয়ে পড়ল গাল বেয়ে। হাতের উল্টো পিঠ দিয়ে সেসব মুছে আবারও হাঁটার গতি বাড়ালো যারা। আর তক্ষুনি ঘটল বিপত্তি। আচমকায় বরফে ওর পা হরকালো। জুতো ছিটকে গেল কোনো একটা জায়গায়। খালি পাটা মাটি থেকে শূন্যে উঠতেই পিছনে ঢাল হয়ে দাঁড়ালো একটা শক্ত বুক। হাত দুটো বুঝি খপ করে ধরে ফেলল সেই বুকের মালিক। যারার চোখ খিচে বন্ধ। দুর্বল দেহটা চওড়া সিনায় ঠেকাতে কানের কাছে বাজল পরিচিত এক কণ্ঠ। বাটারফ্লাই দেখে হাঁটবে তো? আয়নের কথায় উপরের দিকে চোখ মেলে চাইল মেয়েটা। ওর শরীর কাঁপছে, তবু কোনো মতে সোজা হয়ে দাঁড়িয়েছে এখন। কিন্তু কিছু বলার আগেই লোকটা ছুটে গেল ওর জুতো আনতে। ফিরে এসে হাঁটু গেড়ে বসলো সামনে। আলতো হাতে ফর্সা পা দুটো তালুতে তুলে অন্য হাত দিয়ে পরিয়ে দিল সেটা। পরপর ওর দিকে তাকিয়ে বলল, এভাবে যতবার তোমার পা থেকে জুতো খুলে যাবে ততবার পরিয়ে দেওয়ার দায়িত্ব আমার। তোমার জীবনের হারানো সবখানে সুখ করিয়ে আনার দায়িত্ব আমার, আজ থেকে শুরু করে আজীবন। থামলো আয়ান। ঢোক গিলল যারার উত্তাল সমুদ্রের মতো চোখ চেয়ে। বলল, একটা পারমিশন দেবে বাটারফ্লাই? যারা স্তব্ধ, বাকরুদ্ধে ন্যায় শুধু তাকিয়ে রইল আয়নের দিকে। আজ আর মন খারাপের কারণ ছিল এই মানুষটা। ভেবেছিল বোধহয় এড়িয়ে চলছে ওকে, কিন্তু আসলে কি আমরা নিজে নিজে যা ভাবি সেটা সত্যি হয় সব সময়? হয় না তো, যারারও হয়নি। এখন যে আয়ান ওর সামনে হাঁটু গেড়ে বসা, এটাও যেন বিশ্বাস হচ্ছে না ওর। এত সহজে সুখী ঠিকানা কখনো কি পেয়েছে? সবটা কেমন অলিক ঠেকছে না নিজের কাছে। তখনই আয়ান ওর হাতখানা লুফে নিল নিজের হাতের মুঠোয়, টেনে এনে চেপে ধরল বুকের বাঁ পাশটাতে। বলল, তোমাকে শেষ নিঃশ্বাস অবধি এখানটায় রাখতে চাই। বলো, দেবে পারমিশন? তড়িৎ হাত সরিয়ে নিল যারা। বুকে গুজে দাঁড়ালো জিজ্ঞাসু দৃষ্টিতে। শুধলো, তার আগে বলুন, সারাদিন আপনি কোথায় ছিলেন? কাল রাত থেকে পালিয়ে কেন বেরিয়েছিলেন আমার থেকে? মুখখানা যেন দপ করে নিভে গেল মানুষটার। ভারী পাটা টেনে টুনে উঠে দাঁড়ালো কোনো মতে। মিনমিন করে বলল, আমি আসলে এটা মিথ্যে বলেছিলাম তোমায়। কথাখানা শুনে বুকে কিছু একটা হলো যারার। শুষ্ক ঢোক গিলল ও। আয়ান আনত মুখে কাঠগড়ায় দাঁড়ানো আসামির মতো করে বলে গেল, আসলে আমার তেমন কিছু হয়নি। গতকাল রাতে ডক্টরকে দিয়ে মিথ্যে বলেছিলাম যাতে তুমি একটু নরম হও আমার প্রতি। ততক্ষণে যারার চোখ কপালে, কণ্ঠে অবিশ্বাস। তার স্বরে বলে উঠল, কি? রাতে ঘুমের ঘরে খুব বিশ্রীভাবে হাত পা ছোড়ার অভ্যাস আরশির। তার ওপর আজ পাশে শুয়েছে সে জাত। বলির পাঠা হতে আর আটকায় কে তাকে? প্রথমে গালে এসে লাগলো ওর পায়ের আঙুল, যেন পা দিয়ে মানুষটার গাল চুলকে দেওয়ার দায়িত্ব পেয়েছে আরশি। ঘুমের মধ্যে চসূচক শব্দ করে উঠল সে জাত। হাত দিয়ে প্রথমবার পাটা সরালেও পরপর আবারও তা এসে পড়ল মুখের ওপর। তৎক্ষণাৎ চোখ মেলে চাইল লোকটা। একরাশ বিরক্তি নিয়ে উঠে বসতেই দেখলো আরশি তার পায়ের কাছে। সে জাতকে জাগিয়ে মহারানী দিব্যি নিজের ঘুমের রাজ্যে ব্যস্ত। গায়ের ডুভেরটা বিছানার এক পাশে এলোমেলো হওয়া, প্লাজোটা উঠে আছে হাঁটুর ওপরে। কেমন বেঘরে ঘুমোচ্ছে মেয়েটা। সে যাদের ভাঁজ পড়া কপালে টান টান হলো মুহূর্তেই। নিষ্পাপ মুখখানা দেখতে চাইলো আরেকটু পরখ করে। ঝুঁকে আসতে আরশির মেদহীন ফর্সা উরুর লাল তিলটায় চোখ আটকে গেল ওর।
ধক করে উঠল বুকের ভেতর। গলার অ্যাডাম অ্যাপলটা ওঠানামা করলো তৃষ্ণায়। পরপরই মনে হলো, না, পানি নয়, এই তৃষ্ণা অন্য কিছু চাইছে ওর মন। পুরো অ্যাপার্টমেন্ট জুড়ে সেন্ট্রাল হিটার থাকতেও শীত এমন অনুভব হয় না। তাতেই কি এত অসহ্য গরম? নিঃশ্বাসের ভারে ওঠানামা করছে বুক। অবাধ্য অনুভূতিগুলো মাথায় চাড়া দিচ্ছে শেহজাদের। তৃষ্ণা মেটাতে ঢোক গিলল মানুষটা। পরপর গভীর চুমু বসালো সেই তিলের ওপর। কণ্ঠ খাদে নামিয়ে আওড়ালো, Sleeping next to you was the worst idea. Now look at me, how helpless I am. আপনাকে ভালো মানুষ ভেবেছিলাম, আমি বিশ্বাস করেছিলাম। আপনার কথা ভেবে বিয়ে পর্যন্ত করতে রাজি হয়ে গেলাম 2 দিনের পরিচয়ে, অথচ সে বিশ্বাসে এই মূল্য দিলেন আপনি। আনত মুখে দাঁড়িয়ে আয়ান জারার কথার প্রত্যুত্তর দেওয়ার মতো শব্দ ফুরিয়েছে যেন। তাকানোর সাহসটুকু পর্যন্ত পাচ্ছে না ও। ফোঁস করে শ্বাস ফেলল মেয়েটা। পরপর বলল, এখন আমি আপনাকে একটা সাজেশন দিই। এবারটায় আয়ান চাইলো ওর দিকে। চোখগুলো ফুলে লাল, কেঁদেছে ভীষণ। কেন কাঁদলো? যারা বকেছে বলে? মেয়েটা গলল না তাতে। খ্যাক করে বলে উঠল, এবার থেকে অন্য কাউকে মিথ্যে বলে সিম্পেথি আদায় করার আগে 2 বার ভেবে নেবেন আয়ান হান্টার। সবাই কিন্তু যারা নয় যে এমনি এমনি আপনাকে ছেড়ে দেবে। অনুতাপের গলা ধরে আসলো আয়ানের। 2 কদম এগিয়ে আসলো জারার হাতটা ধরতে, কিন্তু অমনি পিছিয়ে গেল মেয়েটা। বরফ ঢাকা রাস্তায় তাকিয়ে বলল, একদম কাছে আসবেন না আমার। রাগের মাথায় কি করতে কি করে ফেলবো ঠিক নেই। জানের পরোয়া করে হলেও দূরে থাকুন আমার থেকে। থেমে গেল মানুষটা। যারা ততক্ষণে হাঁটা শুরু করেছে উল্টো ঘুরে। আয়ান ডাকতে চাইলো মেয়েটাকে। গলা ছেড়ে চিৎকার করে কাঁদলে বোধহয় হালকা লাগতো বুকটা, কিন্তু পারল না ও। অমনি হাঁটু ভেঙে এলো ওর। বরফের ওপরে ধপ করে বসে পড়ল আয়ান। বুকের বা পাশে ভেঙে চলে যাচ্ছে কিছু একটা। নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে ভীষণ। ছোটবেলা থেকে বেশি কাঁদলে শ্বাসকষ্ট শুরু হয় ওর। তাই মা মারতো না, বাবা বকতো না যদি ছেলে কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে যায়। আজ অনেকগুলো বছর হলো এমন ভাবে না কেউ ওর জন্য। যারা ভাবতো তারাই যে আর নেই এই পৃথিবীতে। আর যাকে আঁকড়ে ধরে বাকিটা জীবন পার করবে ভেবেছিল, সেও যে ওকে ভুল বুঝে অনেকটা দূরে চলে গেল। এসব ভাবতে ভাবতেই বরফের ওপর শরীরটা হেলে পড়লো ওর। চোখ দুটো বুঝবার আগে শুধু দেখলো একটা মেয়ে ছুটে আসছে কাছে। নিঃশ্বাস পড়ছে না হয়তো ওর, কিন্তু ইন্দ্রিয়গুলো বলছে যারা এসেছে। উদ্ভ্রান্তের মতো ছুটতে ছুটতে। তবে কি সেও একটু হলেও চিন্তা করে আয়নের জন্য? অনেকগুলো বছর আগে যেমনটা করে ওর মা করত। চাঁদের মতো উন্মুক্ত উরুর উপর থেকে ধ্যান সরছে না শেহজাদের। মন বলছে বেপরোয়াভাবে ছুঁয়ে দিতে ঘুমন্ত শরীরখানা, কিন্তু মস্তিষ্ক বলছে অন্য কথা। আরশির করা অভিযোগের ঊর্ধ্বে গিয়ে মনকে প্রশ্রয় দিলে যদি ভুল বুঝি মেয়েটা, অভিমান অভিনয়ের পাল্লাটা যদি আরো ভারী হয়ে ওঠে ওদের মধ্যে। কিন্তু সমস্ত হিসেব নিকেশ ভুলে আজ যে বেহায়া হওয়ার পায়তারা বেইমানি মনটা। জানালার কাজ ভেদ করে আসা নরম আলোয় ডানা মেলতে চাইল নিষিদ্ধ কিছু ইচ্ছেরা। শেহজাদের তেষ্টা মেটেনি এখনো। শুকনো ঢোকের সাথে অ্যাডাম অ্যাপলটা ওঠানামা করলো কেবল। আস্তে ধীরে বিবশ দেহটা ভর ছেড়ে দিল আরশির ছোট্ট শরীরের ওপর। এত ব্রিলিয়েন্ট মানুষটার মস্তিষ্ক শূন্যের দোরগোড়ায় এখন। কোনো কিছু আর কাজ করছে না সেখানে। কিন্তু যে শেহজাদ আরশির চোখে রকচটা রাগী গম্ভীর, সেই শেহজাদের এই রূপের সামনে যে বড্ড নাজুক ওর প্রতিপক্ষ। এসব কিন্তু একদম মানাচ্ছে না তোমাকে প্রফেসর। কোথায় গেল তোমার রুলস অ্যান্ড রেগুলেশনস? নিজের পুরনো সত্তাটাকে এত সহজে ভুলে বসলে ওই একরত্তি মেয়ের কাছে। মানুষটার মনে হলো কানের কাছে প্রহসনের সুরে কথাগুলো বলল কোনো এক সত্তা, যে সত্তাটা যান্ত্রিক। হাসতে ভুলে গেছে সেই 18 বছর আগে। নিজের বোনের হারিয়ে যাবার প্রতিশোধ নিতে চেয়েছে আরশিকে বিয়ে করে। অবহেলা করেছে দিনের পর দিন। সেই সত্তার খোলস ভেঙে বেরোতে কি আদৌ পারবে ও কখনো? শেহজাদের ভারে নড়ে চড়ে উঠল আরশি।
ফর্সা কপালে ভাঁজ পড়ল। বন্ধ চোখের ওপরে ভ্রুজোড়া এক হতেই সোজা হয়ে বসলো শেহজাদ। অমনি মেয়েটারও নড়াচড়া বন্ধ হলো, তলিয়ে গেল সুখ নিদ্রায়। তবে ঘুমের ঘোরেই বিড়বিড় করে বলল, চুপচাপ থাকি বলে একবারে মাথায় পেয়ে বসেছিস তাই না? তোর মতো 100টা জাম্বুমানের লিডার আমি। আয়, কত ভাব দেখাবি, আয়। ঠোঁট কামড়ে হাসলো শেহজাদ আর